আশা করি সকলে ভালো আছো। আগের ক্লাসে তোমাদেরকে শব্দের প্রাথমিক পাঠটা দেওয়া হয়েছিল। আজকে তোমাদের শব্দের কয়েকটি ধর্ম নিয়ে আলোচনা করব। শব্দের একটা ধর্ম হচ্ছে প্রতিফলন। তোমরা হয়তো ক্লাস 7-এ আলোর প্রতিফলন করেছিলে, এইটাও হয়তো ছিল। তা সেই আলোর প্রতিফলন যেমন ঘটে, শব্দেরও সেরকম প্রতিফলন ঘটে। শুধু পার্থক্য, আলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম আলোক রশ্মি, শব্দের ক্ষেত্রে বলবো শব্দ তরঙ্গ। শব্দ রশ্মি বলা যায় না, অর্থাৎ যেখানে আলোক রশ্মি শিখেছিলাম আলোক রশ্মি বলতাম, এখানে বলবো শব্দ তরঙ্গ। প্রতিফলন, শব্দের প্রতিফলন কেমন ব্যাপার? মনে করো শব্দ কোনো একটা মাধ্যমের মধ্যে যাচ্ছিল, যেতে যেতে অন্য কোনো একটা মাধ্যমের উপর আপতিত হলো। তাহলে ওই যে দুই মাধ্যমের বিভেদ তল, অর্থাৎ যে তলটায় পার্থক্য হচ্ছে দুটো মাধ্যমের, সেটা একটা উদাহরণ দিচ্ছি, মনে হয় দেখাচ্ছি। এইটা মনে একটা মাধ্যম, এই একটা মাধ্যম, এই মাধ্যমে শব্দ তরঙ্গ আসছিল, এই মাধ্যম মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ আসছিল। সেই শব্দ তরঙ্গ প্রথম মাধ্যমে এলো, যে এইখান থেকে সেই শব্দ তরঙ্গের কিছু অংশ আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যাবে। অর্থাৎ এই একটা শব্দ তরঙ্গ এলো, মনে করো এখানে আপতিত হলো, এটার মধ্যে দুই মাধ্যমে বিভেদ তল, এই তলটা বিভেদ তল। তো এইখান থেকে এই শব্দ তরঙ্গের কিছুটা অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে যায়। এই যে ফিরে যাওয়ার ঘটনা, এই ঘটনা বলে শব্দের প্রতিফলন। তা কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ যেতে যেতে যদি অপর কোনো মাধ্যমের উপর আপতিত হয়, তাহলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে শব্দ তরঙ্গের কিছু অংশ দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকে বলে আলোর শব্দের প্রতিফলন। আবার বলছি যে শব্দ তরঙ্গ কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে অপর কোনো মাধ্যমের উপর আপতিত হলো, তাহলে ওই দুই মাধ্যমের বিভেদ তল থেকে সেই শব্দ তরঙ্গের কিছু অংশ দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই যে ঘটনা ঘটছে, এই ঘটনা হচ্ছে শব্দের প্রতিফলন বা শব্দ তরঙ্গের প্রতিফলন। এক্ষেত্রে প্রতিফলন যে সূত্র দুটো শিখেছিল আলোর প্রতিফলনের ক্ষেত্রে, শব্দ তরঙ্গের প্রতিফলনের ক্ষেত্রেও দুটো সূত্র কিন্তু আছে। কি সে মনে মনে রাখো, এই যে আপতিত শব্দ তরঙ্গ, এটা যে প্রতিফলিত শব্দ তরঙ্গ, আপতন বিন্দু এইটা, এইখানে অভিলম্ব টানা হলো, আপতন বিন্দু, এই যে কোণ, এই কোণ হচ্ছে আপতন কোণ, এই কোণের প্রতিফলন কোণ তোমরা আলোর ক্ষেত্রে শিখেছিলে। তা আলোর ক্ষেত্রে ছিল এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রথম সূত্র যেটা হচ্ছে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। এবং 2 নম্বর সূত্র যেটা হচ্ছে যে আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং এই আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা এক সমতল থাকে। আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা এক সমতল থাকে। এই ক্ষেত্রে এক সমতল আছে বলে কিন্তু আমি বোর্ডের উপর তিনটে এই তরঙ্গ, আপতিত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ আর অভিলম্ব আঁকতে পেরেছি। যদি এক সমতলে না থাকতো তাহলে কিন্তু আমরা আঁকতে পারতাম না। অর্থাৎ আলোর প্রতিফলনের আমরা দুটো সূত্র শিখেছিলে, শব্দ তরঙ্গের প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু সেরকম দুটো সূত্র মেনে চলে। শুধু একটা জিনিস মনে রাখবে, যে কোনো তরঙ্গের যদি প্রতিফলন ঘটতে হয়, তা সেই তরঙ্গের যা তরঙ্গ দৈর্ঘ্য হবে, প্রতিফলক আকার তার সমতুল হতে হবে। অর্থাৎ প্রতিফলকের আকার বা যে প্রতিফলন ঘটাবে তার আকার সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের সমতুল্য হতে হবে। আলোক তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ছোট, সেই কারণে ছোট প্রতিফলক কিন্তু প্রতিফলন ঘটাতে সক্ষম। কিন্তু শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত বড়, সেই কারণে শব্দ তরঙ্গে যদি প্রতিফলন ঘটাতে হয় তাহলে অপেক্ষাকৃত বড় প্রতিফলক প্রয়োজন। সেই কারণে শব্দ তরঙ্গে প্রতিফলন করতে ঘরের দেওয়াল, পাঁচিল
বড় গাছ, পাহাড়, পাথর বড় বড়, এই ক্ষেত্রে শব্দ তরঙ্গের প্রতিফলনটা ঘটে। কিন্তু আলোর ক্ষেত্রে ছোট্ট একটা দর্পণ কিন্তু আলোর প্রতিফলন ঘটে যায়, কারণ আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট, শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বড়, সেই কারণে শব্দ তরঙ্গের প্রতিফলন ঘটাতে গেলে প্রতিফলক আকারটা অপেক্ষাকৃত আলোক তরঙ্গে যার প্রতিফলক আকার হয় তার থেকে বড় হতে হবে। এই যে শব্দের প্রতিফলন শিখলাম আমরা, সেই শব্দের প্রতি ব্যবহারিক প্রয়োগ কোথায় ঘটে। দেখবেন ডাক্তারবাবু যখন যাবে তখন দেখবে কানে তারা স্টেথোস্কোপ লাগানো, ওই যে আমাদের শরীরের যে অংশটা টাচ করান ওইখানে শরীরের স্পন্দনের ফলে সেখানে একটা স্পার্কিং স্পন্দন সৃষ্টি হয়, সেই স্পন্দনের ফলে সেখানে একটা শব্দ তরঙ্গের সৃষ্টি হয়। সেই শব্দ তরঙ্গ এই দুটো নল দিয়ে যখন ডাক্তারবাবু কানে পৌঁছায় তো নলে বারবার বারবার কিন্তু প্রতিফলিত হয়, ফলে ডাক্তারবাবু কানে শব্দটা বেশ জোরালোভাবে অনুভূত হয়। এটা শব্দ তরঙ্গ প্রতিফলনের একটা ব্যবহারিক প্রয়োগ। এছাড়াও স্পিকিং টিউব, কথা বলার নল, একটা বড় নল যদি থাকে এই মুখে কথা বলা হয় তাহলে ওই মুখে আওয়াজটা কিন্তু জোরে শোনা যায়। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে দেখবে যারা মাইক ম্যান বাড়িতে বলে চোঙা লাগানো হয় দেখবে মাইকের ক্ষেত্রে, বা যারা অ্যানাউন্স করে বেড়ায় সাধারণত দেখতে হয় অনেকটা লম্বা সুচালো নলের মধ্যে থাকে। দেখো ওই নলটা করার উদ্দেশ্য হচ্ছে ওখানে শব্দ তরঙ্গে বারবার প্রতিফলন ঘটে, ফলে শব্দ যখন নির্গত হবে বেশ জোরালোভাবে নির্গত হবে। এছাড়াও দেখবে যদি অনেক দূর থেকে কোনো শব্দ আসে সেই শব্দটাকে আমরা যখন শুনতে যাই তখন হাতের তালুটার মধ্যে কি কি বললে এবং শুনতে চাই, কারণ এই যে হাতের তালুটা মানে শব্দ তরঙ্গ আসছে এখানে ধাক্কা খাবে, প্রতিফলিত হবে, যে আমাদের কর্ণপুরে প্রবেশ করলে আমরা ভালো শুনতে পাবো। আর সেক্ষেত্রে হাতের তালুটা অবতল প্রতিফলকের কাজ করে। এইগুলো হচ্ছে শব্দ তরঙ্গের প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ। এরপরে যেটা মোস্ট ভাইটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিধ্বনি। এটাও প্রতিফলনের একটা প্রয়োগ বলা যেতে পারে, মানে প্রতিফলনের কাজে লাগে কিন্তু প্রতিধ্বনির উৎপত্তি ঘটে। তো আমরা শিখবো যে প্রতিধ্বনি, যেটা ইংরেজি হল ইকো। দেখবে যখন ওই অ্যানাউন্সের কথা বলছিলাম, অনেক সময় একটা কথা অ্যানাউন্স করে সেই কথাটা শেষ হওয়ার পর বারবার সেই কথাটা শোনা যায়, একটা কথা কি বারবার আমরা শুনছি, এটা হচ্ছে প্রতিধ্বনি। তা কাকে বলো প্রতিধ্বনি? যে উৎস থেকে শব্দ সৃষ্টি হলো, দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হলো, দিয়ে শ্রোতার কানে পৃথকভাবে শব্দটা শোনালো। যদি যখন শব্দ উৎপন্ন হয়েছিল তখন যে শব্দ এবং ফিরে আসা শব্দ দুটো আলাদা করে বুঝতে পারি, তা দ্বিতীয় যে শব্দ ফিরে এসে শুনলাম সেই শব্দটিকে প্রথমে শব্দের প্রতিধ্বনি বলব। উৎস থেকে সৃষ্ট শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে যদি শ্রোতার কানে পৃথকভাবে শোনায় তাহলে দ্বিতীয় শব্দটিকে প্রথম শব্দের প্রতিধ্বনি বলব। আবার বলছি, উৎস থেকে সৃষ্ট শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হলো, দিয়ে শ্রোতার কানে যদি পৃথকভাবে শোনায় তাহলে দ্বিতীয় শব্দটিকে সেই প্রথম শব্দের প্রতিধ্বনি বলা হয়। এই প্রতিধ্বনি শুনতে গেলে উৎস এবং প্রতিফলকের মধ্যে একটা দূরত্ব কিন্তু বজায় রাখতেই হবে। সেই দূরত্ব যদি বজায় না থাকে তাহলে কিন্তু আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। কারণ আমরা সাধারণ ঘরে দেখবে সেই কথার প্রতিধ্বনি শুনতে পাই না, কারণ সাধারণ ঘরে সেই দূরত্বটা মেনটেন হয় না। আমি সেই বের করছি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো ঘটে। এই দূরত্ব বের করতে প্রথমে একটা কথা শিখতে হবে যে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ, শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ। এটা কি না, যে কোনো একটা শব্দ শোনার পর যদি শব্দটা ক্ষণস্থায়ী শব্দ হয় তাহলে আমাদের মাথাতে সেটা 1-10 সেকেন্ড টিকে থাকে। ইন জেনারেল ভাবে যদি বলি যে কোনো একটা শব্দ শুনলাম সেই শব্দের রেস আমাদের মাথাতে কিছুক্ষণ টিকে থাকে। এই যতক্ষণ টিকে থাকে ততক্ষণের মধ্যে অন্য একটা শব্দ যদি আমাদের মাথায় ঢোকে তাহলে মাথা আমাদের মস্তিষ্ক সেই দুটো শব্দকে আলাদা করতে পারবে না। এই যে সময় ধরে ওই শব্দটা টিকে থাকছে সেই সময়টাকে বলা হচ্ছে শব্দ নির্বন্ধ। কোনো একটা শব্দ শোনার পর সেই শব্দের রেস আমাদের মাথাতে যতক্ষণ বজায় থাকে বা টিকে থাকে সেই সময়কালটাকে বলা হচ্ছে শব্দ নির্বন্ধ। এবং এই শব্দ নির্বন্ধের মধ্যে যদি অপর একটা শব্দ এসে পৌঁছায় আমাদের মস্তিষ্ক দুটো শব্দকে আলাদা করতে পারবে না। তো আমি যেটা বলছিলাম যে ক্ষণস্থায়ী শব্দ যদি হয়, ক্ষণস্থায়ী কি হাত তালে দিলাম, হাতে আওয়াজ করলাম, এই যে ক্ষণস্থায়ী শব্দ, হাত থেকে বাসন পড়ে গেল আওয়াজ হলো, বা হাতে কোনো জিনিস পড়ে গেল, বা তুমি সাইকেলের বেল্টটা বাজালে, এটা সব ক্ষণস্থায়ী শব্দ। এই ক্ষণস্থায়ী শব্দ যদি শোনা হয় তা সেই ক্ষণস্থায়ী শব্দের রেস আমাদের মাথাতে 1-10 সেকেন্ড টিকে থাকে।
অর্থাৎ 1 সেকেন্ডে 10 ভাগে 1 ভাগ টিকে থাকে। যদি প্রতিধ্বনি শুনতে হয়, শব্দটাকে আলাদা করে বুঝতে হয়, তাহলে অবশ্যই ওই ফেরত আসা শব্দটা এই 1/10 সেকেন্ড পরে কিন্তু আমাদের ফেরত আসতে হবে। অর্থাৎ মনে করো এইখানে উৎস আছে, এটা সোর্স উৎস বললাম, এইখান থেকে শব্দ তরঙ্গ গেল, এইটা প্রতিফলন মনে করো, এটা প্রতিফলিত হলো দিয়ে আবার ফেরত এলো। মোট সময় কত হতে হবে? কমপক্ষে 1/10 সেকেন্ড হতে হবে। 1/10 সেকেন্ড যদি কম হয়ে যায় তাহলে দুটো শব্দকে আমাদের মাথা কিন্তু আলাদা করে বুঝতে পারবে না, আমরা শব্দটাকে পার্থক্য করতে পারবো না, অর্থাৎ প্রতিধ্বনিকে চিনতে পারবো না। অর্থাৎ এখান থেকে শব্দ উৎপন্ন হলো, গেল, প্রতিফলকে ধাক্কা খেলো, প্রতিফলক থেকে ফেরত এলো, সময় মিনিমাম 1/10 সেকেন্ড হতেই হবে। 1/10 সেকেন্ড বেশি হলে আরো ভালো, কিন্তু কমপক্ষে 1/10 সেকেন্ড হতেই হবে। এইবার যেটা বলা হচ্ছে যে শব্দ বাতাসের শব্দের বেগ মোটামুটি 332 মিটার প্রতি সেকেন্ড। এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আমি বলে দিচ্ছি, তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বেড়ে যায়, বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন হয়, কিন্তু খুব সাধারণভাবে বলতে গেলে মোটামুটি আমরা ধরে নিই যে 332 মিটার পার সেকেন্ড, 340 হতে পারে, 348 হতে পারে, এগুলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট বলে বলছি কোনটাই। তা সাধারণভাবে বলছি যে বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 332 মিটার যায়। তাহলে 1/10 সেকেন্ড কত যাবে? যদি 1 সেকেন্ডে 332 মিটার যায় তাহলে 1/10 সেকেন্ড যাবে 332 গণিত 1/10 এত মিটার, তার কত হচ্ছে না 33.2 মিটার। 33.2 মিটার। অর্থাৎ যদি আমাকে 1/10 সেকেন্ড পরে ফেরত আসতে হয় তা সেই শব্দ তরঙ্গকে মিনিমাম 33.2 মিটার কিন্তু দূরত্ব অতিক্রম করতেই হবে। এবার ভাবো এই দূরত্ব যদি ডি হয় তাহলে শব্দ এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে ফেরত এলো, কতটা ডিসটেন্স কভার হলো শব্দ তরঙ্গ? নিচে ডি, আবার ফেরত আসছে ডি, তাহলে মোট 2d। তাহলে 2d সমান 33.2 মিটার। তাহলে লিখছি এখানে যে 2d সমান 33.2 মিটার। তাহলে d সমান কত হবে? আর 33.2 ডিভাইড বাই 2 মিটার সমান কত হচ্ছে? 16.6 মিটার। অর্থাৎ এইখান থেকে উৎস থেকে প্রতিফলককে কমপক্ষে 16.6 মিটার দূরত্বে থাকতেই হবে। যদি তার থেকে কম দূরত্ব হয়ে যায় 1/10 সেকেন্ডের মধ্যে শব্দ ফেরত আসবে, তাহলে আমরা কোনো প্রতিধ্বনি শুনতে পাবো না। সেই কারণে আমাদের সাধারণ ঘরে ওই ঘনস্থায়ী শব্দ প্রচুর উৎপন্ন হয়, তার কিন্তু প্রতিধ্বনি আমরা বুঝতে পারি না। প্রতিধ্বনি প্রতিফলিত হয়ে ফেরত আসে, কিন্তু আমার মাথা কিন্তু আলাদা করে বুঝতে পারে না, কারণ ডিস্টেন্সটা এই 16.6 মিটার অনেক অনেক কম থাকে। ক্ষণস্থায়ী শব্দ যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে উৎস থেকে প্রতিফলক দূরত্ব কমপক্ষে 16.6 মিটার হতেই হবে। এরপরে আর একটা শব্দ হচ্ছে আমাদের বোধগম্য শব্দ, কথা বলা শব্দ। কথা বলে যে শব্দগুলো সেগুলো হচ্ছে আমাদের এই যে শব্দ নিবন্ধ, এটা পাল্টে যায়। এগুলো আমরা কথা বলি সিলেবেলে ভাগ করা হয়। পদাংশ আমরা 1 সেকেন্ডে 5টা বেশি পদাংশ উচ্চারণ করতে পারি না, সিলেবেল উচ্চারণ করতে পারি না। অর্থাৎ আমরা বলি এই যে শিখেছিলে যে বিউটি, বিউটি, বিউ একটা সিলেবেল, টি দুটো, তাহলে দ্বিমাত্রিক শব্দ বলবো। আবার যদি ফুল লাগিয়ে দিই তাহলে বিউ টি ফুল, ত্রিমাত্রিক হয়ে গেল। এইরকম মাত্রা বিশিষ্ট শব্দ বলছি আমি 1 সেকেন্ডে ম্যাক্সিমাম 5টা উচ্চারণ করতে পারবো। অর্থাৎ এই শব্দের রেস ঠিক আমাদের মাথাতেও আগের মতোই 1/5 সেকেন্ড টিকে থাকবে। অর্থাৎ 5 সেকেন্ডে 1 সেকেন্ডে 5 ভাগের 1 ভাগ এটা টিকে থাকবে। যদি 1/5 সেকেন্ডের মধ্যে শব্দটা ফেরত আসে তাহলে কিন্তু আমরা আলাদা করে বুঝতে পারবো না আগের মতো নিয়ম। অর্থাৎ আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো বলার সময় যে শব্দ উচ্চারণ করি সেই শব্দগুলো আমাদের মাথাতে 1/5 সেকেন্ড টিকে থাকে। অর্থাৎ শব্দ নির্বন্ধ হচ্ছে 1/5 সেকেন্ড। তারপরে করো আমরা বাতাসের শব্দের বেগ কত? 33.2 মিটার ইনটু সময় কত? 1/5। তো কত হবে এটা? তাহলে 5 6 30, ও সে 300, ভুল করলাম, 332 মিটার। 332 মিটার, তাহলে 5 6 30, 3 32, 5 6 30, 2 20, 5 4 20 এত মিটার। আবার সে 1 নম্বর, এটা উৎস, এখান থেকে প্রতিফলকে গেল,
আবার ফেরত এলো, এই ডিস্টেন্স ডি হলে গেল, আবার এলো, মোট ডিস্টেন্স কত 2d। তাহলে অবশ্যই 2d সমান 66.4 মিটার। তাহলে এখানে ডি পাবো কত, 66.4 ভাজিত 2 এত মিটার সমান কত হবে 236 33.2 মিটার। অর্থাৎ উৎস এবং প্রতিফলকের দূরত্ব কমপক্ষে 33.2 মিটার হতে হবে। তার থেকে বেশি হলে ভালো, কম হলে প্রতিধ্বনি আমরা শুনতে পাবো না। সেই একই কথায়, সেই কারণে আমরা যখন ঘরের মধ্যে কথা বলি তখন সেই কথা কোনো প্রতিধ্বনি কিন্তু আমরা শুনতে পাই না। তো এইগুলো হচ্ছে প্রতিধ্বনি শুনতে গেলে উৎস এবং প্রতিফলকের দূরত্ব কতটা হতে হবে সেটা জানা যাবে। এইবার এই যে প্রতিধ্বনি শিখলাম, এই প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ কোথায় কি করে পাবো দেখো। আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করে প্রতিধ্বনির সাহায্যে কেমন ভাবো, মনে করো এইখানে সমুদ্র আছে, এইখানে এত সমুদ্র গভীর মনে করো, এখানে একটা জাহাজ ভাসছে, এই জাহাজটার কত ডিস্টেন্স না এটা বললাম এইচ। সমুদ্রটা কতটা গভীর আমার মাপতে হবে। তাহলে এইখানে জাহাজে এখানে দুটো যন্ত্র লাগানো হয়, এই যন্ত্রে এখানে শব্দ উৎপন্ন হয় আর এখানে শব্দ হাইড্রোফোন নামক যন্ত্র থাকে, সেটা শব্দ ডিটেক্ট করে অর্থাৎ শব্দটাকে শোনে। তাহলে এখানে শব্দ সৃষ্টি করার যন্ত্র থাকে, এখানে হাইড্রোফোন নামক যন্ত্র থাকে যে যন্ত্রটা শব্দটাকে রিসিভ করে। তাহলে এইখানে শব্দ উৎপন্ন করা হলো, সেই শব্দ সোজাসুজি এই পথে একবার যাবে, আবার এইখানে আসবে, এখানে ধাক্কা খাবে, দিয়ে প্রতিফলিত আবার এই পথে যাবে। অর্থাৎ হাইড্রোফোন যন্ত্র দুবার শব্দটা শুনতে পাবে। প্রথমে যে শব্দ শুনবে সেটা উৎস থেকে নির্গত শব্দ, আর দ্বিতীয়বার যে শব্দ শুনবে সেটা এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে, অর্থাৎ এটি প্রতিধ্বনি শব্দ। মনে করলাম যে এইখান থেকে এইখানে যেতে শব্দের সময় লাগে t1 সেকেন্ড, আর এইখান থেকে এলো এখানে গেল এই সময়টা নিল t2 সেকেন্ড। আমি ধরে নিলাম এটাও জলের মধ্যে আছে, এটাও জলের মধ্যে আছে। আমি কি বললাম পুরো সিস্টেম বলে দিই যে জলের মধ্যে জাহাজ ভাসছে, জাহাজের তলদেশটা জল সমুদ্র উপরিতলতে ধরলাম এইচ গভীরতাতে আছে, সেই তলদেশে দুটো যন্ত্র লাগানো আছে, একটা শব্দ উৎস তীব্র শব্দ উৎপন্ন করে এর মানে উৎস, এবং সেই শব্দ রিসিভ করার যন্ত্র হাইড্রোফোন যন্ত্র। তো সেই শব্দ হাইড্রোফোন একবার যাবে, ধরলাম t1 সেকেন্ডে পৌঁছালো শব্দ উৎপন্ন করার পর, আর t2 সেকেন্ড পর এখানে এলো প্রতিফলিত ফেরত গেল, সেই সময় শব্দটি t2 সেকেন্ড পর গেল। এইখান থেকে যদি এই যদি আপতন বিন্দু হয় প্রতিফলন হলে এখানে আমি লম্বটা আনলাম, তার নাম দিচ্ছি এটা এস ও, এটা নাম দেওয়ার পর এন, আমি নাম দিলাম এটা। ওকে, তাহলে এস এন এইচ ও। তাহলে দেখো এস এইচ এই দূরত্বটা কত বলতে পারি, এস এইচ আমি ধরলাম জলের মধ্যে সমুদ্র জলের মধ্যে শব্দের বেগ হচ্ছে ভি, জলের মধ্যে শব্দের বেগ হচ্ছে ভি, মানে 1 সেকেন্ডে ভি দূরত্ব যাবে। কত সময় যে গেছে t1 সেকেন্ড, তা মোট দূরত্ব কত হবে নিশ্চয়ই ভি t1। 1 সেকেন্ডে ভি দূরত্ব যায়, তার t1 সেকেন্ড কত হবে v1 v টু t1। আমার sn এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এই s ও যা হবে ও h তাই হবে, বা এখান থেকে না যা সময় নেবে এখানে উঠতে তাই সময় নেবে। আবার শব্দের বেগ যেহেতু কনস্ট্যান্ট তাহলে এই দূরত্ব সেম, অর্থাৎ এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এস ও সমান ও এইচ সমদ্বিবাহু ত্রিভুজ হয়। ঠিক সেই ক্ষেত্রে এস এন সমান এন এইচ হবে, এস এন সমান এন ইনটু এইচ এটাও লিখতে পারি। অর্থাৎ এই এন বিন্দুটা হচ্ছে এই এস এইচ এর হাফ, তাই আমি এখানে কি লিখবো এস এইচ যেটা হয় তাহলে এস এন সমান লিখবো ভি t1/2। ঠিক একই ভাবে এস ও প্লাস ও এইচ, এস ও প্লাস ও এইচ সমান কি লিখবো ভি ইনটু t2, কারণ এখানে তো শব্দের বেগ ভি, জলের মধ্যে যাচ্ছে শব্দ বেগ ভি, সময় কত নিয়েছে t2, তো সময় দূরত্ব কত হবে ভি ইনটু t2। তো এখানে লিখবো কি এস, তাহলে এস ও যেহেতু এস সমান ওই লিখে দিয়েছি ভি t2/2, অর্থাৎ এই দূরত্ব পেলাম, এই দূরত্বটা পেলাম। তো আমার দরকার কি n হলো দরকার। তাহলে দেখো n ইনটু ও অঙ্কে নিয়ে লিখতে পারি এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অতিভুজ স্কয়ার তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার মানে কি অতিভুজ স্কয়ার মানে ভূমি স্কয়ার, অর্থাৎ আমি লিখবো n ও স্কয়ার মানে লিখছি s ও তার স্কয়ার মাইনাস s n তার স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মানে ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার লিখবো n ও
সমান রুট ওভার এস ও স্কয়ার মাইনাস এস এন স্কয়ার। মানটা বসিয়ে দেবো। এস ও মানে কি আছে লিখেছি VT2 বাই 2 তার স্কয়ার মাইনাস VT1 বাই 2 তার স্কয়ার সমান এখানে কি হবে ভিটা কমন নিলাম ভি স্কয়ার এখানে ভি স্কয়ার আসবে ভি স্কয়ার আসবে কমন নিয়ে নিলাম তারপর লিখছি কি T2 স্কয়ার বাই আর T2 টা কমন আসবে ভি বাই 2 এটা ভি বাই 2 এর হোল স্কয়ার করে দিচ্ছি এটা কমন নিলাম আর T2 স্কয়ার মাইনাস T1 স্কয়ার T2 স্কয়ার T1 স্কয়ার। তাহলে এই যদি বের করে দাও স্কয়ারটা রুটের বাইরে নিল কি হবে প্লেন চলে আসবে তাহলে v বাই 2 ইনটু রুট ওভার T2 স্কয়ার মাইনাস T1 স্কয়ার। তাহলে n এর মানটা পেয়ে গেলাম। তো সমুদ্রের গভীরতা কত হবে এই ডিসটেন্স প্লাস n অর্থাৎ মোট গভীরতা যদি হয় তাহলে আমি লিখছি এখানটায় যে গভীরতা সমান h প্লাস n সমান h প্লাস v বাই 2 ইনটু রুট ওভার T2 স্কয়ার মাইনাস T1 স্কয়ার। বুঝা গেল? অর্থাৎ এই গভীরতা ছিল এই গভীরতা তার সঙ্গে n রুট যোগ হয়ে গেল মোট গভীরতা পেলাম h প্লাস v বাই 2 রুট ওভার T2 স্কয়ার মাইনাস T1 স্কয়ার। তো আমরা এইভাবে একটা সমুদ্র কতটা গভীর তার গভীরতা কিন্তু নির্ণয় করতে পারি। নেক্সট যেটা হচ্ছে একটা বিমানের উচ্চতা নির্ণয় করা এই পদ্ধতি কাজে লাগে। অর্থাৎ একটা বিমান ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতা উঠছে সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারি। সেটা কিভাবে করবো সে এক রকম পদ্ধতি শুধু একটুখানি পার্থক্য ওখানটায়। মনে করো এইখানে একটা বিমান ছিল এই অবস্থানে ধরলাম আমি সেই বিমানটা এইখানে গেল বি অবস্থানে কত সময় পরে না টি সময় পরে। অর্থাৎ এইখানে বিমান ছিল তখন একটা শব্দ উৎপন্ন করলো বিমানটা যখন বি অবস্থানে গেল টি সময় পর তখন সেই শব্দের প্রতিধ্বনি শুনলো। কোথেকে প্রতিধ্বনি উৎপন্ন হলো এই ভূপৃষ্ঠ ছিল এই ভূপৃষ্ঠ শব্দ এসেছে ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়ে আবার এটা ফেরত গিয়েছে। অর্থাৎ এখান থেকে শব্দ এলো বিমান যখন এই অবস্থানে ছিল তখন শব্দ উৎপন্ন করলো সেই শব্দ ভূপৃষ্ঠে গেল ধাক্কা খেলো ধাক্কা খেয়ে আবার ফেরত গেল যখন বিতে পৌঁছালো কত সময় পরে টি সময় পরে বিমানটাও সেই সময় বিতে পৌঁছেছে এবং সেই শব্দটা শুনতে পেল প্রতিধ্বনিটা শুনতে পেল। এখানে তাই এই নাম দিই এটা আমি নাম দিলাম ও এ ও আর বি ও সেম ডিস্টেন্স আর আগের মতো। এখানে আমি লম্ব টানছি একটা আগের মতো লম্ব টানলাম ও এন বললাম। এই ক্ষেত্রে এ বি দূরত্ব ঠিক আগের মতোই এ এন দূরত্বের ডাবল হবে। অর্থাৎ আমি লিখতে পারবো যে এ এন সমান এ বি বাই 2। এইবার এই ক্ষেত্রে বলতে হবে যে বিমানের বেগ ধরলাম ইউ আর শব্দের বেগ ধরছি ভি। কারণ বিমানটা এ থেকে বি তে গেছে নিজস্ব বেগে কি বেগে গেছে ইউ বেগে গেছে আর শব্দ কি বেগে গেছে ভি বেগে গেছে। কত সময় গেছে টি সময় বিমানটা এ থেকে বি তে গেছে টি সময় শব্দ এ থেকে ও হয়ে বি তে পৌঁছেছে। তাহলে এ বি ডিসটেন্স কত হবে ইউ ইনটু টি আগের মতই বিমানের বেগ হচ্ছে ইউ মানে 1 সেকেন্ডে ইউ দূরত্ব যায় টি সেকেন্ড কত যাবে ইউ ইনটু টি অর্থাৎ এ বি হচ্ছে ইউ টি তাহলে লিখবো ইউ ইনটু টি বাই 2। ঠিক একইভাবে এ ও প্লাস ও বি আমি লিখছি এখানে এ ও প্লাস ও বি সমান লিখবো ভি ইনটু টি কারণ শব্দের বেগ ভি। তাহলে এ ও সমান লিখবো অতএব এ ও সমান ভি ইনটু টি বাই 2। এই ক্ষেত্রে দুটো বেগ আলাদা সময়টা এক আগে ছিল সময়টা আলাদা ছিল বেগটা এক ছিল এইটুকুই পার্থক্য। যাই হোক আমরা এ এন এর মানটা পেলাম এ ও এর মান পেয়েছি ঠিক আছে এন ও মানটা বের করো। তো এন ও সমান লিখতে পারি যে আগে মত বলে রুট ওভার এ ও স্কয়ার মাইনাস এ এন স্কয়ার আর অতিভুজ স্কয়ার মাইনাস গুণ স্কয়ার মানটা বসিয়ে দেন এখানে রুট ওভার এ ও মান কোনটা এটা ভি টি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ এন কত হচ্ছে ইউ টি বাই 2 তার হোল স্কয়ার এই টি বাই 2 কমন যাবে লিখছি এখানে টি বাই 2 তার হোল স্কয়ার ইনটু রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তো টি বাই 2 রুট ওভার নিয়ে গেলে কত হবে
t/2 √v² মাইনাস u স্কয়ার। অর্থাৎ এই যে বিমানটা কত উচ্চতা আছে ভূপৃষ্ঠ থেকে এর নো দ্যাট ইজ এই যে h t/2 √v² মাইনাস u স্কয়ার এই উচ্চতায় আছে। তাহলে পদ্ধতিটা একই, আগে যে শিখলাম এই পদ্ধতি সেম, শুধু পার্থক্য হচ্ছে ওখানে সময়টা আলাদা ছিল, বেগ এক ছিল, এই যে দুটো বেগ আলাদা, সময় এক। যাই হোক, তাই বিমানের উচ্চতা আমরা পেলাম। এই উচ্চতার সূত্র দিয়ে ছোট্ট একটা অঙ্ক তোমাদের বলে দিই। একটা অঙ্ক লিখে নাও বা মন দিয়ে শোনো। বলছে 216 কিলোমিটার/আওয়ার বেগে একটা বিমান, অর্থাৎ ইউ এর মান বলে দিয়েছে 216 কিলোমিটার প্রতি ঘন্টা। 216 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা বিমান যাচ্ছে। তারপর বলছে অনুমেদিতে পাইলট বন্দুক ছুড়লো এবং 4 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনলো, অর্থাৎ টি এর মান হচ্ছে 4 সেকেন্ড। অর্থাৎ 216 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিমানটা যাচ্ছিল, পাইলট একটা বন্দুক ছুড়লো, মানে আওয়াজ, গুলি ছুড়লো, আওয়াজ হলো, সেই আওয়াজের প্রতিধ্বনি 4 সেকেন্ড পর শুনতে পেল। বায়ুতে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড হলে বিমানটির উচ্চতা কত? বায়ুতে শব্দের বেগ ভি সমান করে দিয়েছে 340 মিটার প্রতি সেকেন্ড হলে বিমানটার উচ্চতা h সমান কত? অর্থাৎ সেই n যেটা বলেছিলাম, সেই n যদি আমি h বলি, এটা h বলি, তো h এর মানটা কত? তো অঙ্ক যেটা বলেছে সেটা আমি গাণিতিকভাবে বলি যে একটা বিমান আকাশে উড়ে যাচ্ছিল, তার বেগ হচ্ছে 216 কিলোমিটার প্রতি ঘন্টা। সেখান থেকে পাইলটটা গুলি ছুড়লো, গুলি ছোড়া আওয়াজটা 4 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেল। বাতাসের শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড যদি হয়, তাহলে বিমানটা কত উচ্চতায় আছে? দেখো আমরা এই সূত্রে জাস্ট বসাবো, শুধু পার্থক্য হচ্ছে যে মিটার/সেকেন্ড হচ্ছে এককটা, এটা কিলোমিটার প্রতি ঘন্টা, এইটা চেঞ্জ করতে হবে। আমি লিখছি ইউ এর মান, ইউ সমান হচ্ছে 216 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে লিখছি 216 কিলোমিটার মানে 1 কিলো কত মিটার? 1000 মিটার। আর বাই ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে এত মিটার প্রতি সেকেন্ড হলো। অর্থাৎ কিলোমিটারটাকে মিটার করলাম আর ঘন্টাটাকে সেকেন্ডে প্রকাশ করলাম, তাহলে মিটার পার সেকেন্ড হলো। এবার কাটাকাটি করো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো, 2 5 10 2 18 36, 7 আর 2 9 কাটবে, 3 6 18, 3 7 21, 3 2 6, 6 কাটছে, 6 1 6, 1 12 6 6 12 72, তা 5 12 60, অর্থাৎ 60 মিটার প্রতি সেকেন্ড। আবার দেখে নাও, এখানে দুটো শূন্য কাটলাম, 10 ছিল 36 ছিল, 10 কে 5 দিয়ে 2 দিয়ে ভাগ করলাম 5, 18 হলো, 18 কে 3 দিয়ে কাটলাম, 3 6 18, এটা 3 দিয়ে কাটছি, 3 7 21 আর 3 2 6, 72 হলো, 6 12 72, অর্থাৎ 12 × 5 করে আছে, 5 12 60 মিটার পার সেকেন্ড বেগে ইউর মানে বিমানে যাচ্ছিল। এইবার উচ্চতা h, অতএব h সমান কিছু না t/2, আমরা শিখেছি আগে t/2 √v² মাইনাস u স্কয়ার। এবং মানটা বসিয়ে দাও, t এর মান কত? 4, 4/2 √v², v² কত না 340 এত স্কয়ার মাইনাস u স্কয়ার মানে 60 স্কয়ার, 340, তাহলে এত মিটার উচ্চতা। দেখে কোর্সে আমি বইতে বলে দিচ্ছি একবার, আমি কোর্স সময় নষ্ট করে, এটা কোর্সে মনে উত্তরটা আসবে 669.33 মিটার, প্রায় 669.33 মিটার, এত প্রায় এত মিটার হবে। কোর্সে আমি ওটা করলাম না সময় হওয়ার জন্য। অর্থাৎ 4/2 × 340 স্কয়ার মানে 60 স্কয়ার করলে রুট করলাম, এটা বর্গ করব, এটা বর্গ করব, বিয়োগফল করব, তার রুট করব, তাকে এটা কাটাকাটি 2 দিয়ে গুণ করব, দিয়ে এটা পাবো 669.33 মিটার, অর্থাৎ 669.33 মিটার প্রায়। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু বিমানটা কত উচ্চতায় উঠছে আমরা কিন্তু বের করতে পারবো। তাহলে এটা গেল প্রতিধ্বনি, অর্থাৎ প্রতিধ্বনি ব্যবহারিক প্রয়োগটা আমরা শিখলাম। এইবার যেটা শিখতে হবে যে একটা ঘটনা, এই প্রতিধ্বনি সংক্রান্তই অনুরণন নাম, অনুরণন, অনুরণন এটা কি? মনে
মনে করো খুব কাছাকাছি বেশ কয়েকটা প্রতিফলক আছে, তা শব্দ তরঙ্গ সেই প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে যদি ফেরত আসে, তখন মূল শব্দ থেমে যাওয়ার পরেও অনেকক্ষণ ধরে সেই শব্দগুলোকে শুনতে পাই, একটা শব্দের রেস কিন্তু বজায় থাকে। অর্থাৎ আমরা বলি একটা গমগমে ভাব থাকে। এই যে অনুভূতি, এইটি হচ্ছে অনুরণন। অর্থাৎ খুব কাছাকাছি অবস্থিত বেশ কয়েকটি প্রতিফলক থেকে যদি কোনো শব্দ তরঙ্গ প্রতিফলিত হলে মূল শব্দ থেমে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে সেই শব্দের প্রতিধ্বনি আমরা শুনতে পাই, এই ঘটনাটা হচ্ছে অনুরণন। আরেকবার বলছি যে খুব কাছাকাছি অবস্থিত কিছু প্রতিফলক থেকে কোনো শব্দ তরঙ্গ প্রতিফলিত হলে মূল শব্দ থেমে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে সেই শব্দের প্রতিধ্বনি আমরা শুনতে পাই, এই যে ঘটনা, এই ঘটনাটা আমরা বলি অনুরণন। খেয়াল করে দেখবে বাড়িতে যখন ঘরটা পরিষ্কার করা হয়, ঘরের সমস্ত মালপত্র যদি বের করে দেওয়া হয়, তখন সেই ঘরের মধ্যে কথা বললে এটা অন্যরকম সেন্স হয় না, অনুভূতি আসে হবে। কিন্তু যখন ঘরের মধ্যে মালপত্র ছিল তখন সেই অনুভূতি ছিল না, কারণ সেই মালপত্রগুলো শব্দ শোষকের কাজ করে, মানে শব্দ শোষণ করে নেয়, প্রতিধ্বনিকে শোষণ করে নেয়, ফলে আমরা কিন্তু বারবার সেই শব্দ শুনতে পাই না। এই যে কনসেপ্ট দেখবে, যা ওই মাইকের ব্যবসা করে বলছিলাম, এখন সব সিস্টেম সাউন্ড বক্স করেছে, তো বক্সে কিন্তু স্পিকার লাগানো থাকে কিন্তু ভিতরে অনেকটা ফাঁপা জায়গা থাকে, আর সেখানে অনুরণন ঘটনা হয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে বারবার যদি প্রতিফলিত হয় তাহলে প্রতিধ্বনি সৃষ্টি হবে অনেকগুলো, সেই প্রতিধ্বনি আওয়াজ কিন্তু আমরা অনেকক্ষণ ধরে শুনতে পাবো। এই কারণে মেঘের মধ্যে যখন দুটো মেঘের মধ্যে ঘর্ষণ হলে শব্দ কিন্তু একবারই উৎপন্ন হয়, এবং সেই শব্দ বিভিন্ন স্তরে প্রতিফলিত হয়ে আমাদের কাছে ফেরত আসে, সেই কারণে গুড় 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 করে অনেকক্ষণ শব্দ শুনতে পাই। এটাও কিন্তু অনুরণন। এই অনুরণন কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক অসুবিধার সৃষ্টি করে। বড় বড় হল ঘর, অডিটোরিয়াম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু অনুরণন আমাদের ক্ষেত্রে কথাগুলো শুনতে বুঝতে অসুবিধা করে। তখন করা হয় কি, সে হল ঘরে বিভিন্ন দেওয়ালে, জানালায়, দরজায়, মেঝেতে কার্পেট বিছিয়ে দেওয়া হয়, দেওয়ালে কোনো রাবারের প্যাড লাগিয়ে দেওয়া হয়, যারা শব্দ শোষকের কাজ করে, অর্থাৎ ওই প্রতিধ্বনিগুলোকে অ্যাবজর্ব করে নেয়, ফলে ওই অনুরণনটা ঘটতে পারে না, বা ঘটলেও খুব কম ঘটে, ফলে আমাদের শব্দগুলো বুঝতে সুবিধা হয়। অর্থাৎ অনুরণনকে কিন্তু আমরা এইভাবে স্টপ করতে পারি। নেক্সট যেটা হচ্ছে যে এই শব্দকে আমরা যে শুনি, এই শব্দকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শব্দের দশ শব্দ, একটা হচ্ছে শ্রুতিগোচর শব্দ, আর একটা হচ্ছে শব্দোত্ত শব্দ। একটা শব্দের দশ শব্দ, একটা শ্রুতিগোচর শব্দ, একটা শব্দোত্ত শব্দ। কিসের ভিত্তিতে করা হয়? কম্পাঙ্কের ভিত্তিতে। কার কম্পাঙ্ক? সে উৎসের কম্পাঙ্ক, বা যেখান থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে। আমরা সাধারণত 20 হার্জ থেকে 20 কিলো হার্জ এই রেঞ্জে শব্দ শুনতে পাই। অর্থাৎ 20 হার্জের কম শুনতে পাবো না, 20 কিলো হার্জের বেশি আমরা শুনতে পাবো না। এই যে শব্দের রেঞ্জ, এইটা হচ্ছে শ্রুতিগোচর শব্দ, অর্থাৎ 20 থেকে 20,000 হার্জ। কি বললাম যে 20 হার্জ থেকে 20,000 কিলো হার্জ এই রেঞ্জের শব্দ আমরা শুনতে পাই। এই 20 হার্জের কম হলে শুনতে পাই না, 20 কিলো হার্জের বেশি হলে শুনতে পাই না। তাহলে এই যে রেঞ্জ, এই রেঞ্জে যে শব্দগুলো উৎপন্ন হয়, সেই শব্দ আমরা শুনতে পাই, তাহলে সেই শব্দগুলো আমাদের শ্রুতিগোচর শব্দ, আমরা শুনতে পাই বলে। আর এই শব্দতর মানে 20 হার্জের কম, অর্থাৎ 20 হার্জের কম, অর্থাৎ এর কম্পাঙ্ক যেমন এন বলি, এন এর মান হবে 20 হার্জের কম, আর এই ক্ষেত্রে এন এর মান হবে 20 কিলো হার্জের বেশি। অর্থাৎ যে সকল শব্দের কম্পাঙ্ক, শব্দের উৎসের কম্পাঙ্ক 20 হার্জের কম, সেই শব্দগুলো আমরা শুনতে পাই না, সেগুলো হলো শব্দের দর শব্দ। আর যে সকল শব্দের কম্পাঙ্ক 20 কিলো হার্জের বেশি, অর্থাৎ উৎসের কম্পাঙ্ক 20 কিলো হার্জের বেশি, সেগুলো আমরা শুনতে পাবো না, সেগুলো হচ্ছে শব্দোত্তর শব্দ। তাহলে 20 হার্জ থেকে 20,000 হার্জ বা 20 কিলো হার্জ এই রেঞ্জের শব্দ আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে শ্রুতিগোচর শব্দ।
তা তিনটা রেঞ্জ আগে সংজ্ঞাটা বলে দিই, যে সকল শব্দের উৎসের কম্পাঙ্ক 20 হার্টজের কম সেগুলো হচ্ছে আমরা শুনতে পাই না, সেগুলো শব্দতর শব্দ। আর যে সকল উৎসের কম্পাঙ্ক 20 কিলো হার্টজ বা 20,000 হার্টজের বেশি সেগুলোকে শুনতে পাবো না, সেগুলো শব্দতর শব্দ। আর 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজের মধ্যে আমরা শব্দটাকে শুনতে পাই, সেগুলো এই শব্দ হচ্ছে শ্রুতিগোচর শব্দ। দেখবে মশা যখন ওড়ে, মশার শব্দটা ডানার ঝাপটায় ডানার কম্পাঙ্ক আছে, সে মশার ওড়ার শব্দ শুনতে পাই, অর্থাৎ আমরা যে মশার ওড়ার শব্দটা এই রেঞ্জে আছে, শ্রুতিগোচর শব্দ রেঞ্জে আছে। কিন্তু পাখি যখন আকাশে ওড়ে তারও ডানার একটা কম্পাঙ্ক আছে, কিন্তু সেই শব্দ শুনতে পাই না, কারণ সেটাই শব্দের তর এই রেঞ্জ আছে। মনে রাখার জন্য বলি, শব্দের তর যদি সন্ধি বিচ্ছেদ করো তাহলে কি পাবে? শব্দ যুক্ত ইতর। ইতর কথা মানে কি? ছোট, অর্থাৎ কম। এক্ষেত্রে কম মানে 20 হার্টজের কম। শব্দ যদি ইতর মানে ইতর মানে ছোট, অর্থাৎ কি ছোট না কম্পাঙ্ক ছোট, কম্পাঙ্ক কম। কার কম? 20 হার্টজের কম। এই ক্ষেত্রে বলবো শব্দ যুক্ত উত্তর, শব্দোত্তর মানে শব্দ যুক্ত উত্তর। উত্তর কথা মানে হচ্ছে পরে, পরে কার পরে না 20 কিলো হার্টজের পরে। শব্দ যুক্ত উত্তর, উত্তর মানে পরে, কার পরে না 20 কিলো হার্টজের পরে। এই যে শব্দোত্তর শব্দ, এই শব্দটা কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে অনেক কাজে লাগানো হয়। প্রথমে বলি, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু শব্দোত্তর শব্দকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের শরীরের বিশেষ করে পেটের বিভিন্ন যে অর্গানগুলো আছে, যে অঙ্গগুলো আছে, সেখানে কোনো অস্বাভাবিকতা পরীক্ষা করার জন্য, লিভার বলো, কিডনি বলো, গল ব্লাডার ঘন্টায় হোক, এই যে কোনো অস্বাভাবিকতা দেখা গেছে কিনা, পেটের মধ্যে কোনো টিউমার হয়েছে কিনা, এই অস্বাভাবিকতা দেখার জন্য, টেস্ট করার জন্য, নির্ণয় করার জন্য আমরা কিন্তু শব্দোত্তর তরঙ্গকে ব্যবহার করি, যেটা ইংরেজিতে বলা হয় আলট্রাসোনোগ্রাফি। ওই পদ্ধতির নাম হলো আলট্রাসোনিক ওয়েভ। শব্দোত্তর তরঙ্গের ইংরেজি কথা আলট্রাসোনিক ওয়েভ। সেই আলট্রাসোনিক ওয়েভকে কাজে লাগিয়ে আমাদের ওই এক্সপেরিমেন্টটা করাই, নির্ণয় করা হয়। ওই পদ্ধতি আলট্রাসোনোগ্রাফি, সংক্ষেপে বলা হয় ইউএসজি। ইউএসজি অনেক বলে পেটের ফটো করতে হবে, পেটের ফটো মানে ইউএসজি করতে হবে। এই শব্দোত্তর তরঙ্গ কাজে লাগানো হয়। এই শব্দ তরঙ্গ সাহায্যে জীবাণু ব্যাকটেরিয়াকে মেরে ফেলা হয়। ফলে পানীয় জল, পানীয় দুধ যেগুলো, তাদেরকে বিশুদ্ধ করতে গেলে তাদের মধ্যে এই শব্দ তরঙ্গ কাজে লাগিয়ে আমরা সেগুলোকে বিশুদ্ধ করি। এই শব্দ তরঙ্গ কাজে লাগে বাদুড়, রাতের অন্ধকারে যায় দেখতে পায় না, তার মুখ দিয়ে কি করে? শব্দোত্তর তরঙ্গ নির্গত করে। সেই শব্দ তরঙ্গ দূরের কোনো প্রতিবেশীকে ধাক্কা খাবে, সেখান থেকে ফেরত এলে সেই শব্দ যে ফেরত আসছে, সেই শব্দটা শুনে সে বুঝতে পারে যে আমার কত দূরে বাধাটা আছে, তখন তাকে ডিরেকশন চেঞ্জ করতে হয়। অর্থাৎ সেই শব্দোত্তর তরঙ্গ উৎপন্নের মাধ্যমে কিন্তু গমন করে। সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়, যে কতটা গভীরে আছে সমুদ্র, কতটা গভীর। সেই সমুদ্রের তলদেশে কোনো জাহাজের ধ্বংসাবশেষ আছে কিনা, কোনো পাহাড় মানে পাথর টাথর আছে কিনা, সেগুলো টেস্ট করার জন্য একটা পদ্ধতি সোনার, SONAR, এই সোনার পদ্ধতির মাধ্যমে কিন্তু নির্ণয় করা হয়। কি করে? ওখানে সেই সমুদ্রের গভীরতা নির্ণয় করলাম, সেইভাবেই একটা উৎস থাকে, সেখানে শব্দ সৃষ্টি হয়, নিচে থেকে ধাক্কা খায়, প্রচলিত ফেরত আসে। কত সময় নেয়? ধরুন T সময় নেয়। শব্দের জলের শব্দের বেগ কত না V, দূরত্ব কত হবে VT। অর্থাৎ উপর থেকে যেখানে উৎস থেকে শব্দ সৃষ্টি হলো, উৎস থেকে সমুদ্রের গভীরে গেল, গভীর থেকে আবার উৎসে ফেরত এলো, মোট কতটা ডিস্টেন্স কভার করলো? VT। সে VT যদি 2D আগুন ধরলাম, D যে সমুদ্রের গভীরতা হয়, তার D সমান কি পাবো না V × T/2। এটা সমুদ্রের গভীরতা। এই সোনার পদ্ধতি আমরা এইভাবে বের করতে পারি। এছাড়াও সমুদ্রে মাছের ঝাঁক বা অন্যান্য সামুদ্রিক প্রাণী আছে কিনা, তাদের গতিবিধি কেমন, কোথায় মাছের ঝাঁক আছে, সেটাকে নির্ণয় করতে গেলে কিন্তু আমরা শব্দোত্তর তরঙ্গকে ব্যবহার করে থাকি। তাহলে এই শব্দের তিনটে ভাগ। শ্রুতিগোচর শব্দের উদাহরণ বুঝতে পারলাম, যে শব্দ শুনতে ভাগ শ্রুতিগোচর শব্দ, এর থেকে কম যে রয়েছে সেগুলো শব্দোত্তর, আর বেশি রয়েছে শব্দোত্তর। তো এই গেল আমাদের আজকে যা পাঠ ছিল, যে শব্দের কয়েকটি বিশেষ ধর্ম আলোচনার বিষয়। এর পরের দিনের ক্লাসে শব্দের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকে এইগুলো থাকবে, তোমরা বাড়িতে পড়বে, খুব সহজ জিনিস, কঠিন নয়। দেখো বাস্তবের সঙ্গে মিল আছে, পড়তে ভালো লাগবে, বাড়িতে অবশ্যই পড়বে। যদি কিছু পরবর্তী জিজ্ঞাসা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো।